হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের লজিক দর্শনের ক্লাস নিয়ে। আগে প্রথমেই আমাদের এলিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আজকের দর্শনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। যাই হোক, তোমরা অটোমেটিক বুঝতে পেরেছো যে আজকে কি ক্লাস নিয়ে, কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমরা কিছু মিশ্রিত লজিক, যেগুলো পরীক্ষাতে হুবহু আসবে, যেগুলো পরীক্ষাতে আসবে সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করতে চলেছি। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ, সবচাইতে ইম্পর্টেন্ট একটা লজিক আমরা আলোচনা করতে চলেছি। তো যাই হোক, তো আমরা আগের যে ক্লাসগুলো আলোচনা করেছিলাম, যে প্রাকল্পিক পর্যন্ত আলোচনা হয়েছিল এবং আবর্তন, বিবর্তন, অমাধ্যমগুলো আলোচনা হয়েছিল। কিন্তু আজকে আমরা এই অমাধ্যমের কিছু অংশ, যেগুলো পরীক্ষা আসবে তোমাদের, এবং যেটা মিশ্র নিরপেক্ষ ন্যায়, সেটা তো বাদ দিয়ে আরেকটা করেছিলাম সাপেক্ষ ন্যায়। এই সাপেক্ষ ন্যায়ের মধ্যে যে আমরা দুটো পার্ট পেয়েছিলাম, একটা প্রাকল্পিক যুক্তি, একটা বৈকল্পিক যুক্তি। তো আমরা আজকে আলোচনা করব সেই বৈকল্পিক যুক্তিটা। তাহলে আজকে আমরা কি পার্ট পেলাম? যে একটা বৈকল্পিক যুক্তির যে লজিকগুলো, যে বিষয়গুলো, আর অমাধ্যম অনুমানের যে লজিকগুলো তোমাদের পরীক্ষা আসবে, সেই লজিকগুলো। তাহলে বুঝতে পারছো যে আজকের ক্লাসটা, আজকের আলোচনাটা কত ইম্পর্টেন্ট। তো চলো, টাইম ওয়েস্ট না করে আমরা আজকের আলোচনা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, তোমাদের যে অধ্যায় ষষ্ঠ এবং অধ্যায় সপ্তম, এই দুটো অধ্যায় মিশ্রিত ভাবে লজিকগুলো আমরা আলোচনা করব। এই জন্য আমি নাম দিয়েছি মিশ্রিত লজিক। আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে সবাই শুনবে, কারণ এইগুলোই কিন্তু পরীক্ষা আসবে। এই লজিকগুলো পরীক্ষা আসবে, খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে শোনো, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষাতে কোনো প্রশ্ন তোমরা উত্তর ছেড়ে আসবে না। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। ঠিক আছে, চলো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তি পার্টটা। তো অলরেডি আমরা আগের ক্লাসে যে প্রাকল্পিক যুক্তি কি, কাকে বলে, তার নিয়মগুলো, নিয়ম মেনে চললে বৈধ, না মেনে চললে অবৈধ, তার কি বৈধ মূর্তি, তার কি দোষ ঘটে, সমস্ত আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব তারপর থেকে সেটা বৈকল্পিক যুক্তি। তার বৈকল্পিক বচন কাকে বলে, বৈকল্পিক বচনের অংশগুলো কি কি আছে, বৈকল্পিক বচন থেকে যুক্তি কিভাবে তৈরি হয়, এবং সেই যুক্তির কি কি নিয়ম আছে, সেই নিয়মগুলো, বৈধ মূর্তি কি, দোষের নাম কি, কখন ঘটে, এইসব বিষয় নিয়ে আমরা সহজভাবে, সুন্দরভাবে আলোচনা করব। দেখবে এই ক্লাসটার শেষে বুঝতে পারবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। একদম সহজভাবে, সুন্দরভাবে আমরা আলোচনা করব। দেখবে এরপর থেকে তোমাদের আর কোথাও কোনো বই বা কিছুতেই যেতে হবে না। সমস্ত লজিক জলের মতো সহজভাবেই শিখে নেবে। চলো তাহলে আজকে আমরা শুরু করি যে বৈকল্পিক যুক্তি। দেখো, আমরা হঠাৎ করে আগে বৈকল্পিক যুক্তি যেতে পারি না। কেন পারি না? কারণ কোন যুক্তি গঠিত হয় কি নিয়ে? কতগুলি বচন নিয়ে। তাহলে বচন সম্পর্কে আগে জানতে হবে। কি বচন? যেহেতু বৈকল্পিক যুক্তি আলোচনা করছি, সেই জন্য বৈকল্পিক বচন জানতে হবে আগে। এই জন্য বৈকল্পিক বচনটা কি আগে জেনে নেব। ভালো করে মনোযোগে শোনো।
যে বৈকল্পিক বচন কাকে বলে। একটা কথা মনে রাখবে যে যে অথবা, নতুবা, অর, এই যে অর, ইংলিশে অর বলা হয়, অথবা, নতুবা, কিংবা, আর হয় বা না হয়, এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো দিয়ে কি যোগ করবে। তার মানে কিছু মানে কি, কিছু মানে হচ্ছে অঙ্গবাক্য, অংশ, কিছু অংশ আছে, ওই অংশগুলোকে বা অঙ্গবাক্যগুলোকে কি দিয়ে যোগ করবে, অথবা দিয়ে হতে পারে, নতুবা দিয়ে হতে পারে, কিংবা দিয়ে হতে পারে, এই যে অর দিয়ে হতে পারে, এই শব্দগুলো দিয়ে যোগ করবে। যোগ করে যে বচনটা পাই আমরা তাকেই বলবো বৈকল্পিক বচন। একটা এক্সাম্পল দেখো, যদি বলি যে আমি ভাত খাবো অথবা স্কুলে যাব, তা এই যে দেখো আমি ভাত খাবো একটা বাক্য, অঙ্গবাক্য, আর স্কুলে যাব এটা একটা অঙ্গবাক্য। এই দুটো অঙ্গবাক্যকে আমি মাঝে অথবা দিয়ে যোগ করে দিলাম। তাহলে আমি ভাত খাবো অথবা স্কুলে যাব, তা এই যে দুটো অঙ্গবাক্যকে অথবা দিয়ে যোগ করলাম বলেই এই বচনটি হয়ে গেল বৈকল্পিক বচন। তাহলে আমরা যেটুকু বুঝতে পারলাম, দেখে না একবার যে বৈকল্পিক বচন কাকে বলে। যে বচনের অঙ্গবাক্যগুলিকে অথবা, নতুবা, কিংবা, অর ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত করা হয়। এখানে যে বচন বলতে কি নিরপেক্ষ বচন নয়, এখানে যে বচন বলতে সাপেক্ষ বচন। এর মধ্যে বলে রাখবে সাপেক্ষ বচনের কেন বলতো, যে নিরপেক্ষ বচনের যে অংশগুলো ওটা পদ হয়, বাক্য তো হয় না, অংশ তো হয় না, পদ হয়। কিন্তু সাপেক্ষ বচনে কি হয়, অংশগুলোকে বাক্য বলা হয়, অঙ্গ বচন বলা হয়, অঙ্গ বাক্য বলা হয়। কেন, শর্ত। এই জন্য এই বচন বলতে নিরপেক্ষ বচন নয়, এটা বলতে হবে সাপেক্ষ বচন। তার মানে স্পষ্ট বলতে পারি যে সাপেক্ষ বচনের অঙ্গ বাক্যগুলিকে, অংশগুলিকে, অঙ্গ বচনগুলিকে যোগ করলাম কি দিয়ে, অথবাদে যোগ করতে পারি, নতুবাদে যোগ করতে পারি। যোগ করে দিলেই হয়ে গেল বচনটা আমাদের বৈকল্পিক বচন। দেখো একটা এক্সাম্পল দেখো, যে আমি স্কুলে যাব অথবা আমি খেলতে যাব। এই যে আমি স্কুলে যাব এটা একটা অঙ্গবাক্য, আর আমি খেলতে যাব এটা একটা অঙ্গবাক্য। এই দুটি অঙ্গবাক্যকে আমরা যোগ করলাম কি দিয়ে, দেখো এই অথবা দিয়ে। এই অথবা দিয়ে যুক্ত করলাম বলেই এই বচনটা হয়ে গেল আমাদের বৈকল্পিক বচন। এক্সাম্পল দাও, যে আজকে আমি বিয়ে করতে যাব অথবা পড়াশোনা করব, অবশ্য বৈকল্পিক। তাহলে আজকে আমি স্কুলে যাব না, নতুবা মেলা দেখতে যাব না, অবশ্যই বৈকল্পিক বচন। তার মানে এটুকু বুঝতে পারছি আমরা দুটো অঙ্গবাক্যকে অথবা দিয়ে যোগ করলেই, কিংবা দিয়ে যোগ করলে হয়ে যাচ্ছে বৈকল্পিক বচন। ঠিক আছে, তাহলে বলতো যে এই বৈকল্পিক বচনটা যে করলাম এর কটা অংশ পেলাম, কটা অঙ্গবাক্য পেলাম? হ্যাঁ, এক্স্যাক্টলি দুটি অঙ্গবাক্য। তাহলে আমরা বুঝতে পারছি যে বৈকল্পিক বচনের কয়টি অংশ? হ্যাঁ, দুটি অংশ। তা দেখো যে বৈকল্পিক বচনের কটি অংশ, একটু আগে বললাম না যে এই চেয়ারটি ভালো অথবা ওই চেয়ারটি ভালো। এই যে এই চেয়ারটি ভালো একটা, আর ওই চেয়ারটি ভালো একটা। এই কলমটি সুন্দর নতুবা ওই কলমটি সুন্দর, দুটি না। যে বৈকল্পিক বচনের মনে রাখবে দুটি অংশ, কিন্তু ওই দুটি অংশকে না একসঙ্গে বলা হয় বিকল্প। যেমন আমরা শিখেছিলাম প্রাকল্পিকে কি, যে প্রাকল্পিকের দুটি বচনের যে দুটি অংশ থাকে, একটাকে বলা হয় পূর্বগ, একটাকে বলা হয় অনুগ। যদির পরের বা তাহলের আগের অংশকে বলা হয় পূর্বগ, আর তাহলের পরের অংশটা কি বলা হয়? অনুগ। ঠিক সেরকম ভাবে এই বৈকল্পিক বচনের দুটি অংশ, একটা প্রথম অংশ, একটা দ্বিতীয় অংশ। কিন্তু এই দুটি অংশকে একটা নামে বলা হয়, সেটা বিকল্প। একসঙ্গে যদি প্রশ্ন আসে, যে পরীক্ষাতে প্রশ্ন আসে বৈকল্পিক বচনের অংশকে কি বলে, তোমরা বলে দেবে বিকল্প। এবার নাম বলে কি, তখন প্রথমটাকে বলে প্রথম বিকল্প,
আর দ্বিতীয়টাকে বলবে কি দ্বিতীয় বিকল্প। দেখো যে বৈকল্পিক বচন অংশকে বলা বিকল্প, আর প্রথম বিকল্প দ্বিতীয় বিকল্প। তার মানে প্রথম যে অংশটা, দেখো এই যে আমি স্কুলে যাব, এটাকে বলা হয় প্রথম বিকল্প, কারণ প্রথমে আছে। আর আমি খেলতে যাব, এটাকে বলা হয় দ্বিতীয় বিকল্প। তাহলে এটা পেলে আমরা প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প, ঠিক আছে। তাহলে এই দুটোকে একসঙ্গে দেখো বিকল্প বলা হচ্ছে, বিকল্প বলা হচ্ছে, কিন্তু নাম বললে কি বলবো, এটা হচ্ছে প্রথম বিকল্প, এটা হচ্ছে দ্বিতীয় বিকল্প। তাহলে আমরা কি জানলাম যে প্রাকল্পিক বচন কাকে বলে, প্রাকল্পিক বচনের অংশগুলো কি জানলাম। তাহলে এবার আমরা দেখব যে এই বৈকল্পিক বচনের অথবাটি। তাহলে এই অথবা কথাটিকে যুক্তিবিজ্ঞানে দুটি অর্থে ব্যবহার করি, দুটি অর্থে। কি দুটি অর্থে? সেটা হচ্ছে একটা বিসংবাদী অর্থে, বিসংবাদী অর্থে, একটা হচ্ছে অবিসংবাদী। বিসংবাদী আর অবিসংবাদী। এই যদি প্রশ্ন এসে পড়ে যে বৈকল্পিক বচনের অথবা কথাটিকে কয়টি অর্থে ব্যবহার করা হয় ও কি কি, তখন বলবে দুটি অর্থে, একটা বিসংবাদী অর্থে, একটা হচ্ছে অবিসংবাদী অর্থে। তাহলে এই বিসংবাদী অর্থে বা বিরুদ্ধ অর্থে বলতে কি বুঝো, কি বুঝি আমরা? দেখো তোমরা দুটো এক্সাম্পল দিই আমাকে, তো বুঝতে পারবে যে আমি জীবিত অথবা মৃত, এটা একটা বললাম বচন। কি বচন? বৈকল্পিক বচন, কেন অথবা দিয়ে যুক্ত করা হয়েছে। আবার বলি আমি ভাত খাবো অথবা ডাল খাবো, তা এই যে এটাও কিন্তু বৈকল্পিক। কিন্তু এই দুটো বৈকল্পিকের মধ্যে অথবা কথাটির মধ্যে অর্থ আছে। একটা অথবা দিয়ে বোঝানো হয়েছে যে হয় জীবিত অথবা মৃত। তাহলে যে জীবিত হবে সে মৃত হবে না, আবার যে মৃত হবে জীবিত হবে না। এখানে কি বলছে? যদি ভাত খাবো অথবা ডাল খাবো, তার মানে ভাত এবং ডাল আমি দুটোই খেতে পারি, তাই তো? এই জন্য এই অথবা কথাটিকে দুটি অর্থ ব্যবহার করা হয়, একটা বলা হয় বিসংবাদী, একটাকে বলা হয় অবিসংবাদী। তার মানে জানতে হবে যে বিসংবাদী কি জিনিসটা। একটা মনে রাখবে, একটা তো মনে রাখবে যে বৈকল্পিক বচনের দুটি বিকল্প যখন একই সঙ্গে সত্য হতে পারে না বা একই সঙ্গে মিথ্যা হতে পারে না, তার মানে যখন কোন একটা বৈকল্পিক বচন আছে, সেই বচনটার হয় প্রথম বিকল্প যদি সত্য হয়, দ্বিতীয় বিকল্প মিথ্যা হবে, দ্বিতীয় বিকল্প সত্য হলে প্রথম বিকল্প মিথ্যা হবে। তার মানে দুটি বিকল্প, যে দুটি বিকল্প আছে তার এ একটা বিকল্প, বি একটা বিকল্প। এই দুটি বিকল্প কখনোই কিন্তু একসঙ্গে সত্য হবে না বা একসঙ্গে মিথ্যাও হবে না। তখন আমরা বুঝবো এই অথবা এই কথাটিকে ব্যবহার করা হয়েছে বিসংবাদী অর্থে। তাহলে বিসংবাদী কি বুঝলাম? যে অথবা কথাটির বিসংবাদী অর্থ হলো যে দুটি বিকল্প কখনো একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। যেমন আমি কলকাতায় আছি অথবা দিল্লিতে আছি। দেখো আমি কি বললাম যে কলকাতায় আছি একটা বাক্য, আমি দিল্লিতে আছি একটা বাক্য। এই দুটো বাক্যকে যোগ করলাম অথবা দিয়ে। তাহলে আমি কলকাতায় আছি যদি সত্য হয়, তাহলে আমার পক্ষে সেই সময় দিল্লিতে থাকা সম্ভব হবে? নিশ্চয় হবে না। তাহলে কলকাতা যদি সত্য হয়, থাকাটা সত্য হয়, তাহলে দিল্লি থাকাটা মিথ্যা। আবার যদি বলি আমি দিল্লিতে থাকা সত্য হয়, তাহলে কলকাতা থাকাটা মিথ্যা। একসঙ্গে কখনোই সত্য হতে পারে না, একসঙ্গে কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য এই বচনটা বা এই বচনটি বৈকল্পিকে যে অথবা ব্যবহার করা হলো সেটা হয়ে গেল বিসংবাদী অর্থে। বুঝতে পেরেছ? এবার যদি বলি, আরেকটাতে বলি যে আমি ছেলে অথবা মেয়ে, যে কোনো একটা হবে, হয় ছেলে হলে মেয়ে হবে না, মেয়ে হলে ছেলে হবে না। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে বিসংবাদী অর্থে।
তাহলে বুঝলাম কি, যে অথবা কথাটিকে বিসংবাদী বলার অর্থ হলো দুটি বিকল্প কখনোই একসঙ্গে সত্য অথবা মিথ্যা হবে না। চলো এবার পরে দেখি আমরা অবিসংবাদী মানে কি। দেখো অবিসংবাদী মানে কি, এই অথবা কথাটির অবিসংবাদী কথার অর্থ বাকি বা এই অবিরুদ্ধ কথার অর্থটা কি। মনে রাখবে যে অবিসংবাদী কথার অর্থ হলো যে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে, একসঙ্গে মিথ্যা হতে পারে। তার মানে এ ধর একটা বিকল্প আর বি একটা বিকল্প, অথবা যোগ করেছি, তাহলে এই যে এ বিকল্পটা বি বিকল্পটা, এই দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, এটাই হলো অবিসংবাদী কথার অর্থ। তাহলে অথবা কথাটির অবিসংবাদী কথার অর্থ হলো দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে বা আবার একসঙ্গে মিথ্যা হতে পারে। যেমন উদাহরণ দিই, যে আমি ভাত খাবো অথবা মাংস খাবো। তো আমি ভাত খেতেও পারি আবার কি মাংস খেতেও পারি, দুটো খেতে পারি। আমি এই দুটো খেতে পারি বলেই দুটোই সত্য। এবার দেখো তো, যদি বলি কি আমি জীবিত অথবা মৃত, দুটো কি একসঙ্গে হওয়া যায়? জীবিত আর মৃত কি একসঙ্গে হওয়া যায়? কখনোই কিন্তু হওয়া যায় না। এই জন্য একটা হলে অপরটি হবে না। কিন্তু এক্ষেত্রে দেখো তো, যে আমি পড়বো অথবা লিখবো, তাহলে আমি পড়ে লিখলাম, তাহলে এক্ষেত্রে বিষয়টা হবে একসঙ্গে। আমি পড়লাম লিখলাম, হ্যাঁ দুটোই, যখন দুটোই হচ্ছে একসঙ্গে তো দুটোই সত্য হতে পারে। তার মানে দুটি বিকল্প যখন একসঙ্গেই সত্য হতে পারে তখন সেটা হয়ে গেল আমাদের অবিসংবাদী অর্থ। অবিসংবাদী অর্থ, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো আমাদের বৈকল্পিক বচনের অথবা দুটির অর্থ। এটা কিন্তু পরীক্ষা খুব আসে, তোমরা ভালো করে কেয়ারফুল অ্যান্সার গুলো করবে, ঠিক আছে। তাহলে একটা কি পেলাম সহজ বাংলা ভাষায়, বিসংবাদী বলতে বোঝায় দুটি বিকল্প কখনো একসঙ্গে সত্য হতে পারে না বা মিথ্যা হতে পারে না। একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে অপরটি সত্য হবে। যেমন আমি কলকাতায় আছি অথবা দিল্লিতে আছি। নেক্সট অবিসংবাদী কি বলবো, দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে। যেমন আজকে আমি পড়তে বসবো অথবা ভাত খাবো, ঠিক আছে, বা আমি ভাত খাবো অথবা ডাল খাবো। তো এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের অবিসংবাদী, ঠিক আছে। দেখো তাহলে এই যে এই অবিসংবাদী যে বিষয়টা একটু বললাম, দেখো সেম, হ্যাঁ, অবিসংবাদী অর্থে অথবা কথাটি অর্থ হলো দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না আবার একসঙ্গে মিথ্যা হতে পারে না। যেমন রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে, বললাম একটু আগে। তা রাম কলকাতায় আছে এটা যদি সত্য হয়, রাম দিল্লিতে আছে অবশ্যই মিথ্যা। এই জন্য একই সঙ্গে কোন সত্য হতে পারে না। দেখো তারপরে অবিসংবাদী বললাম, যে অবিসংবাদী কি বললাম, যে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে বা একসঙ্গে মিথ্যা হতে পারে। দেখো অথবা কথাটি অর্থ হলো দুটি বিকল্প একসঙ্গে সত্য অথবা মিথ্যা, সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। যেমন দেখো যে আমি ভাত খাবো অথবা ডাল খাবো, তা আমি ভাত খেতেও পারি আবার ডাল খেতেও পারি, দুটোই পারি। এটা সত্য হলে এটা সত্য হতে পারে, মিথ্যা হলে মিথ্যা হতে পারে, তাই তো দুটি হতে পারে। এই জন্য দুটি একসঙ্গে হয়, সত্য একসঙ্গে হতে পারে, এই জন্য এটা হয়ে গেল আমাদের অবিসংবাদী অর্থে। দেখো এবার হচ্ছে যে বৈকল্পিক যুক্তি ঢুকবো, যে আমরা বৈকল্পিক যুক্তি কাকে বলে। তবে একটা কথা মনে রাখবে, যুক্তি মানে কি বলেছিলাম, তিনটি বচন নিয়ে হয়। দেখো এবার যে যুক্তির প্রধানাশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন, অপ্রধানাশ্রয় বাক্যটি নিরপেক্ষ বচন, সিদ্ধান্তটিও নিরপেক্ষ বচন, তাকে বৈকল্পিক যুক্তি বলে। তার মানে প্রাকল্পিক যুক্তি কাকে বলে পড়েছিল না, ওই সেম ব্যাখ্যাটাই সেম উত্তরটাই, শুধুমাত্র তফাৎ বলতে একটাই, প্রধানাশ্রয় বাক্যটি প্রাকল্পিকের ক্ষেত্রে ছিল প্রাকল্পিক বচন আর এক্ষেত্রে কি হবে বৈকল্পিক বচন।
তার মানে এই যে তিনটে বচন আছে না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা হচ্ছে আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য সিদ্ধান্ত, এটা হলো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত। তাহলে এটা হবে প্রাকল্পিক বচন। বলতে গেলে প্রাকল্পিক ন্যায়, আমরা পড়ছি কি বৈকল্পিক যুক্তি, বৈকল্পিক ন্যায়, এই জন্য এটা হয়ে গেল আমাদের বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন, এটা মনে রাখবে, প্রধান আশ্রয় বাক্যটি হবে বৈকল্পিক বচন, আর অপ্রধানটি হবে নিরপেক্ষ, নিরপেক্ষ সিদ্ধান্তই হবে নিরপেক্ষ। ব্যাস হয়ে গেল। তবে দেখো তো যে আমি স্কুলে যাব অথবা আমি খেলতে যাব, এইটা একটা কি কি বচন? এটা অবশ্যই বৈকল্পিক বচন। কেন বৈকল্পিক? অথবা দিয়ে যুক্ত করা আছে। আবার আমি স্কুলে যাব না, এটা কোনো অংশ দিয়ে অথবা অথবা যুক্ত নেই, তাহলে একটা সিম্পল নিরপেক্ষ, কোনো শর্ত নেই, অতএব নিরপেক্ষ বচন। আবার অতএব সুতরাং আমি খেলতে যাব অবশ্যই নিরপেক্ষ বচন। তাহলে এটা হয়ে গেল বৈকল্পিক বচন, এটা হয়ে গেল নিরপেক্ষ বচন, এটা হয়ে গেল নিরপেক্ষ বচন। এই জন্য এই যুক্তিটিকে বলা হয় আমাদের বৈকল্পিক যুক্তি। বুঝা গেল? তাহলে প্রধানাশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন, অপ্রধানটি নিরপেক্ষ বচন, সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন, সেই যুক্তিকে বলা হয় আমাদের বৈকল্পিক যুক্তি। আর এই যুক্তিকে আবার বলা হয় সাপেক্ষ যুক্তি বলা হয়। কেন সাপেক্ষ বলা হয়? কেন সাপেক্ষ যুক্তি তাকেই বলা হয় যে যুক্তির অন্ততপক্ষে একটি বচন সাপেক্ষ বচন। আর দেখো তো এই তিনটি বচনের মধ্যে প্রথমটা সাপেক্ষ বচন, তাহলে বৈকল্পিক সাপেক্ষ বচন হয়। এই সাপেক্ষ বচন হওয়ার জন্য এটা হয়ে গেল সাপেক্ষ যুক্তি বা সাপেক্ষ বৈকল্পিক যুক্তি বা বৈকল্পিক নিরপেক্ষ যুক্তি, তাও বলা যাবে। কেন বলা যাবে এটাকে বৈকল্পিক নিরপেক্ষ যুক্তি? কেন বলা যাবে? মনে রাখবে, বৈকল্পিক বৈকল্পিক বচন আর নিরপেক্ষ বচন এই দুটোকে নিয়ে যুক্তি হয়েছে বলেই ওকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ যুক্তি। বুঝা গেছে? তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে প্রধানাশ্রয় বাক্য বৈকল্পিক বচন, অপ্রধানাশ্রয় বাক্য নিরপেক্ষ বচন, সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, সেই যুক্তিকে বলা হয় বৈকল্পিক যুক্তি। চলো এবার দেখো তো যে বৈকল্পিক যুক্তির বৈধতার নিয়ম। দেখো এবার রাখো, আগে আমরা কি বলেছিলাম যে প্রাকল্পিক যুক্তির কটি নিয়ম? দুটি নিয়ম ছিল, একটা হচ্ছে গঠনমূলক নিয়ম, একটা ধ্বংসমূলক নিয়ম। কিন্তু বৈকল্পিক যুক্তির মাত্র একটাই নিয়ম আছে, একটাই নিয়ম, সেই নিয়মটি মেনে চললে বৈধ হবে আর না মেনে চললে অবৈধ হবে। দেখো সেই নিয়মটি কি? দেখো বৈকল্পিক যুক্তির প্রধানাশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে প্রধানাশ্রয় অপ্রধানাশ্রয় বাক্যে অস্বীকার করে, তাহলে প্রধানাশ্রয় বাক্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এটি একটি নিয়ম। সেই নিয়মটি কি বললাম? যে প্রধানাশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্প, সেই দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটা, তাহলে প্রথম নিতে পারো বা দ্বিতীয় নিতে পারো, যে কোনো একটা বিকল্পকে অপ্রধানে আমরা আগে অস্বীকার করব, অস্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এটা আমার নিয়ম। তার মানে যদি ধরি তাহলে এ একটা বিকল্প, বি একটা বিকল্প, এটাকে আমরা অর যুক্ত করেছি। ধরলাম এটা প্রধানাশ্রয় বাক্য, এ একটা বিকল্প আর বি একটা বিকল্প। তো এই দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটাকে হয় এ হতে পারে, না হলে বি হতে পারে। যে কোনো একটা বিকল্পকে আমরা অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করব। তার মানে অস্বীকার মানে কি বোঝায়? ওই কাল মানে অস্বীকার, আবার নয় মানেও অস্বীকার। ঠিক আছে, এটাকে কাল বলা হয়, কয় আকার লয় রেপ, কাল বা নেগেশনও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে এ নয় মানে এর অস্বীকারটা, এর অস্বীকার করলাম। তার বিষয় এটা এখন অস্বীকার করলাম
নিশ্চয় আমাদেরকে অন্য বিকল্প বলতে বি, একে আমাকে স্বীকার করতে হবে। এই অতএব দিয়ে বি কে আমরা স্বীকার করলাম, এটাই বলছে ওখানে নিয়ম। তাহলে আমি যদি এটা করতে পারতাম, যদি এ অর বি, তাহলে আমরা এখানে বি নয় করতে পারতাম, অতএব এ করতে পারতাম। কেন করতাম? আমাকে নিয়মে কি বলেছে যে প্রধানাশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্প, আমাকে তো বলে দেয়নি প্রথমটা বা বলে দেয়নি দ্বিতীয়টা, যে কোনো একটা, যে কোনো একটা বলতে আমি এও নিতে পারতাম বিও নিতে পারতাম। আমি নিচে কি এখানে বি, তাহলে বি নয় দিলাম, মানে বি এর অস্বীকার করালাম। অন্য বিকল্প বলতে এ কে আমরা স্বীকার করালাম, এটাই বলছে নিয়ম। এবার দেখো, যদি এই নিয়ম মেনে চলে, এই যে নিয়ম দিয়েছে এই নিয়মটি যদি মেনে চলে, কোন আকারের ক্ষেত্রে, যুক্তির ক্ষেত্রে যদি মেনে চলে, তাহলে যুক্তিটি হবে বৈধ। কেন? নিয়ম মেনে চলেছে। আর যদি এই নিয়মটি না মেনে চলে, তাহলে যুক্তিটি হবে অবৈধ। ঠিক আছে? তারা মেনে চললে বৈধ, আর না মেনে চললে অবৈধ। দেখো, এই নিয়মটি মেনে চললে যুক্তিটি বৈধ হবে, সেক্ষেত্রে এটা বৈধ মূর্তির নাম। এই যে যদি বৈধ হয়, আমরা জানি যে বৈধ হলে কি হয়, বৈধ মূর্তির নাম হয়, আর অবৈধ হলে কি হয়, দোষের নাম হয়। দেখো, বৈধ হলে আমার বাবা ডিএস, ডিসজাংটিভ সিলোজিম, ডিসজাংটিভ সিলোজিম, যাকে ডিএস সংক্ষেপে বলবো। আর অবৈধ হলে বিকল্প পরিগ্রহ জনিত দোষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৈকল্পিক যুক্তির নিয়ম একটি, সেই নিয়মটি মেনে চললে বৈধ, আর বৈধ হলে ডিএস বৈধমূর্তির নাম, আর না মেনে চললে অবৈধ, আর অবৈধ হলে হবে দোষের নাম, আর সেই দোষের নামটা হলো বিকল্প পরিগ্রহজনিত দোষ। বুঝতে পেরেছ? তাহলে চলো বিষয়টা দেখি এবার পরেরটা কি বলছে। এবার আমরা দেখে নেব যে ওই নিয়মটা কোথায় কোথায় মেনে চলছে, কোথায় কোথায় মেনে চলছে, কোথায় কোথায় কোনটা কোনটা বৈধ। তাহলে আমাদের প্রশ্ন হবে আসতে পারে যে নিচের অনুমানগুলির বৈধতা বিচার করো, দিতেই পারে। তাহলে বৈধতা মানে কি? বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। বা দিল নিচের বৈকল্পিক যুক্তিগুলির বৈধতা বিচার করো, নিচের যুক্তিগুলির ভ্যালিডিটি নির্ণয় করো, দিতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা বৈধ কোনটা অবৈধ? চলো দেখে নি চট করে। তা কি বলছে ওখানে? স্যাম শিক্ষক অথবা দার্শনিক। তাহলে আমরা এইটুকু ভালো করে পড়বো, দেখবো কি বলছে। যে স্যাম শিক্ষক অথবা দার্শনিক, স্যাম শিক্ষক নয়, সুতরাং স্যাম দার্শনিক। তাহলে আমরা যদি স্যামকে এস ধরে নিই, স্যাম শিক্ষক, স্যাম শিক্ষক, আমরা স্যাম শিক্ষককে ধরলাম এস, আর স্যাম দার্শনিককে ধরলাম পি ধরলাম। তাহলে দেখো তো এখানে আমরা আর অথবা নিয়ে নিচ্ছি। দেখো তার অথবা আমরা এখানে কি পাবো? এস অথবা অথবা পি পাবো আমরা। এবার দেখো তো স্যাম শিক্ষক নয়, তাহলে শিক্ষকের স্যাম শিক্ষক কি ধরেছিলাম? এস ধরেছিলাম। তাহলে আমরা নিশ্চয় এখানে আমরা লিখতে পারবো এস নয়, যেহেতু স্যাম শিক্ষক নয়, সুতরাং অতএব। এবার দেখো তো স্যাম দার্শনিক, তাহলে কি ধরলাম? স্যাম দার্শনিক কি আমরা পি ধরেছিলাম না? তাহলে আমরা পি বসাতে পারি। তাহলে এবার দেখো তো এই যে আকারটা পেলাম, দেখো তো এবার ওই নিয়মটি মেনে চলেছে না চলেনি? নিয়মটি কি বলেছিলাম? যে প্রধানাশ্রয় বাক্যের দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। দেখো তো এই দুটি বিকল্পের মধ্যে এসটাকে, প্রথম বিকল্পটিকে অপ্রধানে অস্বীকার করে অন্য বিকল্প পি কে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। তার মানে নিশ্চয় বুঝতে পারছি আমরা এটা নিয়ম মেনে চলেছে।
আর নিয়ম মেনে চললো মানে এটা বৈধ। আর বৈধ হলে কি বললাম, বৈধ মূর্তির নাম হবে, এই জন্য এটা হয়ে গেল আমাদের বৈধ। আর বৈধ মূর্তির নাম কি, ডিএস, তো হয়ে গেল। এটা হলো বৈধ। কেন বৈধ, ওই নিয়মটি মেনে চলেছে, তাই এটি হয়ে গেল আমাদের বৈধ। ঠিক আছে, ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো বৈধ না অবৈধ। তার মানে এটা মনে রাখবে, যে কোনো একটা বিকল্প অস্বীকার, অন্যটা হলো স্বীকার, মানে অস্বীকার করে স্বীকার, অস্বীকার করে স্বীকার, এটা মনে রাখো। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমরা। যে আমি ভাত খাবো জন্য ধরো রাইস মানে আর ধরলাম, আর ডাল খাবো জন্য ডি ধরলাম। তাহলে এবার দেখো তো এখানে আমরা কি পেলাম, যে আর অথবা ডি ধরলাম। এবার দেখো তো আমি ভাত খাবো, ভাত মানে কোনটা, আর, আর না আছে কি, না তো নেই। চলো আমি ডাল খাবো না মানে আডি, তার মানে অতএব ডি নয়, পেলাম। এই যে পেলাম, এবার দেখো তো এটা স্বীকার করে অস্বীকার না অস্বীকার করে স্বীকার। আমি কি বলেছিলাম, অস্বীকার করে স্বীকার করতে হবে। তার মধ্যে দেখো তো এইখানে এটাকে স্বীকার করেছে, প্রথম বিকল্পকে স্বীকার করেছে, অন্য বিকল্পকে অস্বীকার, তার মানে এটিতে নিয়ম মানা হয়নি। কেন হয়নি, আমরা বললাম কি, যে প্রথমে আগে অস্বীকার করতে হবে, তারপরে স্বীকার করতে হবে। তাই যে কোনো একটা বিকল্পকে আগে অস্বীকার করতে হবে, অস্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, তবেই সেটা বৈধ। কিন্তু এখানে ওরা কি করেছে, এই লজিকটাই কি বলা হয়েছে, আগে প্রথমে একটা স্বীকার করা হয়েছে, তারপরে অন্য বিকল্পকে অস্বীকার করা হয়েছে, মানে স্বীকার করে অস্বীকার করা হয়েছে, সেই জন্য এটা নিয়ম মানেনি, তার মানে অবৈধ। অবৈধ। আর অবৈধ হলে কি দোষ বলেছিলাম, অবৈধ কি বলেছিলাম, বিকল্প পরিগ্রহজনিত দোষ। তাহলে এই যুক্তিটিতে আমাদের কি অবৈধ হলো, এবং দোষের নাম কি হলো, বিকল্প পরিগ্রহজনিত দোষ। এই হচ্ছে আমরা, তাহলে আশা করছি বুঝতে পারলাম যে অস্বীকার করে স্বীকার করলে বৈধ, আর স্বীকার করে অস্বীকার করলে অবৈধ। ঠিক আছে, চলো দেখো মধু কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে। হ্যাঁ, এবার এই যে লজিক, এই লজিকটা একটু খেয়াল করো তো, যে অথবা যে আছে এটা বিসংবাদী না অবিসংবাদী। আমরা আই ক্লাসে কি বললাম, একটু আগে কি বললাম, যে অথবা দুটি অর্থে হয়, একটা বিসংবাদী হয়, একটা কি হয়, অবিসংবাদী অর্থে হয়। তাহলে দুটো অর্থে হয়, তাহলে এখানে দেখো তো এটা হচ্ছে আমাদের কি বিসংবাদী না। একটা কথা মনে রাখবে, বিসংবাদী লজিকের ক্ষেত্রে, বিসংবাদী লজিকের ক্ষেত্রে অস্বীকার করে স্বীকার, স্বীকার করে অস্বীকার, দুটোই বৈধ। তাহলে আমাদের এখানে দেখো তো যে মধু কলকাতায় আছে স্বীকার করে, আর দিল্লিতে নেই অস্বীকার, স্বীকার করে অস্বীকার, তার মানে এটা অবশ্যই বৈধ। কেন বৈধ, এটা হচ্ছে বিসংবাদী অর্থে, বিসংবাদী অর্থে অথবা মনে রাখবে, যে ক্ষেত্রে কিন্তু অস্বীকার করে স্বীকার, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই দুটি বিকল্প যে একসঙ্গে সত্য হতে পারে না, একসঙ্গে সত্য হতে পারে না। যারা কলকাতায় দিল্লি থাকতে পারে না একসঙ্গে, এই পারে না বলেই যে কোনো একটাকে অস্বীকার করতে পারি, স্বীকারও করতে পারি। তাহলে আমরা এখানে স্বীকারও করতে পারি, অস্বীকারও করতে পারি, আবার এটাকে কি করতে পারি, স্বীকারও করতে পারি, অস্বীকার করতে পারি। তাহলে আমরা এ দেখো তো এই দুটো দেখো অবিসংবাদী অর্থে, আর এই দুটো অবিসংবাদী অর্থ বলেই অস্বীকার করে স্বীকার করতে হয়েছিল। কিন্তু এখানে কি বলবো, স্বীকার করে অস্বীকার, তার মানে বিসংবাদী অর্থের একটু জটিলতা আছে। বিসংবাদী ক্ষেত্রে জটিলতা, সেটা হচ্ছে স্বীকার করে অস্বীকার বৈধ, অস্বীকার করে স্বীকারও বৈধ। তার বিসংবাদী পাওয়া মানেই বৈধ। ঠিক আছে, যদি পাই, এবার যদি না এখানে বলা হয় যে এটাও আছে এটাও আছে, অবৈধ, এটাও নেই এটাও নেই, অবৈধ। তাহলে একটাকে হয় স্বীকার করে অস্বীকার,
আর না হলে অস্বীকার করে স্বীকার। এই দুটো ক্ষেত্রে এখানে বলতে পারি আমরা যে বৈধ। ঠিক আছে, তা দেখো তো যদি এখানে আমরা কে ধরি, এটা কিন্তু আমরা ডি ধরি, তাহলে কে অর ডি, তাহলে কলকাতায় আছে মানে কে, আর দিল্লিতে নেই মানে হচ্ছে ডি নয়। ঠিক আছে, দেখো তো এই আকারটা দেখে অবৈধ বলে মনে হলেও আসলে কিন্তু অবৈধ নয়। কেন অবৈধ নয়? এটা অবিসংবাদী অর্থে নয়, এটা বিসংবাদী অর্থে। আর বিসংবাদী অর্থে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে স্বীকার করে বৈধ হয়, অস্বীকার করে বৈধ হয়। সেটা মেনলি হচ্ছে স্বীকার করে বৈধ, স্বীকার করে অস্বীকার। কেন? এই যে এই বিসংবাদী, এটার নাম, এটা একটা উজ্জ বাক্য আছে। সেটা কি বাক্য? সেটা বলা হয় যে মধু কলকাতায় নেই অথবা দিল্লিতে নেই। এই বাক্যটা যদি ভাঙি, এই বচন যদি আমরা ভাঙি, তাহলে বলতে পারি মধু কলকাতায় নেই অথবা দিল্লিতে নেই। এটা তাহলে দেখো তো মধু কলকাতায় আছে, অস্বীকার হয়ে গেল, এবং মধু দিল্লিতে নেই, স্বীকার হয়ে গেল। এই দিক থেকে এই জন্য এই অবিসংবাদী সরাসরি বৈধ হলেও বিসংবাদী কিন্তু সরাসরি আমাদের বৈধ হচ্ছে না, একটু ঘুরিয়ে বৈধ করতে হচ্ছে। তো তোমরা সাধারণত তোমরা মনে রাখবে যে অবিসংবাদী পেলে একটু অস্বীকার করে স্বীকার, সেটা বৈধ হবে। আর বিসংবাদী পেলে স্বীকার করে অস্বীকার করাটা বৈধ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বৈকল্পিক যুক্তির বৈধ এন্ড অবৈধ নিয়ম। তাহলে আমরা যেটুকু বুঝতে পারলাম যে বৈকল্পিক যুক্তি বচন, বচন থেকে শুরু করে অংশ অথবা কথার অর্থ, বৈকল্পিকের নিয়ম আমরা আলোচনা করলাম, তার দেখালাম মূর্তি, তার দেখালাম দোষ। এই হচ্ছে বৈকল্পিক বচনের আমাদের অংশ, বৈকল্পিক যুক্তির আমাদের পুরো ব্যাখ্যা। ঠিক আছে, তোমরা বাড়িতে সুন্দরভাবে আলোচনাটা শিখলে, জানলে, বুঝলে, বই থেকে এবার বিষয়গুলো প্র্যাকটিস করবে, কোনো সমস্যার আটকাবে না। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা আলোচনা করব যে মাধ্যম অনুমানের যে বিষয় আলোচনা হয়েছিল, অমাধ্যম অনুমানের কিছু কিছু বিষয়, অমাধ্যম অনুমানের কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ লজিক নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ের মধ্যে আমরা কিছু কিছু বিষয় চুজ করেছি। একটা হচ্ছে 1 নম্বর বিবর্তন আবর্তন, একটা হচ্ছে আবর্তন বিবর্তন, একটা হচ্ছে আবর্তন ও বিবর্তন। এই তিনটি পার্ট নিয়ে আলোচনা করব। তিনটি প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, কিভাবে তোমরা পরীক্ষা খাতা করবে, লজিক গুলো করলে ফুল মার্কস পাবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, দেখবে, আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো দেখো তাহলে আমাদের প্রথমে আলোচনা করে নেব যে আচ্ছা, প্রথমে যদি আলোচনা করার আগে একটু স্মরণ করে নি, যেহেতু আবর্তন বিবর্তন অনেকদিন হয়ে গেছে, অনেক সময় ভুলে যেতে পারো, তো আমরা সংক্ষেপে বুঝে নেব যে আবর্তন কি থেকে কি হয় আর বিবর্তন কি থেকে কি হয়। এইগুলো যে তোমাদের সকলেরই জানা, আবার যেহেতু আগে শিখেছিলাম, আলোচনা করেছিলাম, তো আবার রিমাইন্ড করার জন্য বিষয়গুলো বলা। ঠিক আছে, চলো তাহলে আমরা আবর্তন যখন করব, এ পেলে আই, মানে এ থেকে আই বচন হবে, ই থেকে ই হবে, আই থেকে আই হবে, আর ও বচন আবর্তন সম্ভব নয়, মানে হয় না। বিবর্তন কি? এ থেকে ই হয়, ই থেকে এ হবে, আই থেকে ও হবে, ও থেকে আই হবে। তাহলে বুঝেছিলাম যে এ আর ই এর বন্ধু, আর আই আর ও এর বন্ধু। এ হচ্ছে আমাদের আবর্তনের রিমাইন্ড দিলাম, বিবর্তনের রিমাইন্ড আবার নিয়ে এলাম। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো প্রশ্ন। তাহলে প্রশ্নগুলো কিভাবে আসে পরীক্ষাতে, দেখো কিভাবে পরীক্ষা প্রশ্ন আসে, যে নিচের বাক্যগুলিকে তার্কিক বিদ্যা বা বচনে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন বা বিবর্তিতের আবর্তিত নির্ণয় করো। দেখো, বিবর্তনের আবর্তন এভাবে আসতে পারে, বা বিবর্তিতের আবর্তিত, মানে একই জিনিস।
তাহলে বিবর্তন বিবর্তিত একই জিনিসটা, আবর্তন আবর্তিত। ঠিক আছে, ঠিক আছে। তা এই হচ্ছে আমাদের এইরকম ভাবে প্রশ্ন আসতে পারে বা এইরকম প্রশ্ন আসতে পারে। তার মানে আমাকে দেখো তো বিবর্তনের আবর্তন মানে কি। তার বিবর্তন এর আবর্তন, বলি এ এর বি, তাই তো। তাহলে এর বি, তার মানে এটার বি, তার আগে হবে আমাদের এ, তারপর তারই বি। মানে কোন একটা বচনকে করব বিবর্তন, প্রথমে করব আমরা, সেই বিবর্তনকে করার পর সেই বিবর্তনকে করব আমরা আবর্তন, আর তবেই সেটা হবে আমাদের বিবর্তনের আবর্তন। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে তো একটা আমরা এ পাই, তাকে প্রথমে করব আমরা বিবর্তন, বিবর্তন করব, আর সেই বিবর্তনকে করব আমরা আবর্তন। এটাই হবে আমাদের বিবর্তনের আবর্তন। ঠিক আছে, চলো তাহলে কিভাবে করতে হয় একটা চট করে আমরা দেখে নিই। প্রথমে মনে রাখবে এলএফ করবে, ফার্স্টে করবে এলএফ। সব ছাত্র জ্ঞানী নয়, জানি আমরা সবের সঙ্গে নয় থাকলে কি বচন হয়, অবশ্যই ও বচন হয়, সবাই জানো। আর ও এর আকার কি হয়, কোনো কোনো নয়, তাহলে কোনো কোনো ছাত্র নয় জ্ঞানী, জ্ঞানী হয়ে গেছে। এটা এলএফ, এলএফ কিন্তু মাস্ট করতে হবে। এবার দেখো তো কি বলছে প্রশ্নতে, বলছে বিবর্তনের আবর্তন করো বা বিবর্তিতের আবর্তিত করো। ঠিক আছে, তার মানে প্রথমে করব বিবর্তন। অতএব বলতো ও বচনের বিবর্তন কি হয়, একটু আগে বললাম, দেখো তো যে ও বচনের বিবর্তন কি, ও এর বিবর্তন, ও এর বিবর্তন আই। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি যে ও এর বচন বিবর্তন আমরা আই করে নিই। আর বিবর্তনের ক্ষেত্রে আমরা কি করতে হয় বলে গেছো, আবর্তনে ক্রস চিহ্ন বলেছিলাম না, আর বিবর্তন এরকম বলেছিলাম। তাহলে আবর্তনের ক্ষেত্রে ক্রস মানে উলট পালট করতে হয়, উদ্দেশ্যটা বিধেয়র জায়গায় আর বিধেয়টা উদ্দেশ্যের জায়গায়, এটা আবর্তন। আর বিবর্তন কি বলেছিলাম, সেম সেম, যা থাকবে সেম, তবে বিধেয়ের আগে অ লাগাতে হবে। তাহলে হয়ে গেল। দেখো এবার কিভাবে করবো, তাহলে আবার আমরা আই করে নিই। আই আকার বলো, কোন কোন নয়, হ্যাঁ গুড, সরি কোন কোন হয় দিলাম, হয় আকার হয়ে গেল। বিবর্তন করতে কিভাবে হয় মনে রাখবে, উদ্দেশ্য সেম সেম বসাবে, সেম সেম বসে গেল ছাত্র, আর বিধেয়তে অ যুক্ত করবে, মানে অ ছোট্ট হাইফেন জ্ঞানী। এই হয়ে গেল আমাদের বিবর্তন। তাহলে আমরা চট করে কি শিখলাম, এলএফ করলাম, এলএফ করার পর আমরা সঙ্গে সঙ্গে যে বচনটা পেলাম সেটার বিবর্তন করলাম, বিবর্তন করার সঙ্গে সঙ্গে আমরা যেই বচনটা পেলাম রাখলাম। তার মানে ও বচনটার বিবর্তন হচ্ছে আই, আয়ের আগে আকার দিলাম, আকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্দেশ্যকে সেম উদ্দেশ্য দিলাম, আর বিধেয়কে অ দিয়ে যুক্ত করলাম, ছিল জ্ঞানী, করলাম অ ছোট্ট হাইফেন জ্ঞানী, হয়েছে। এবার কি বলেছে বলতো, বিবর্তন আবর্তন করতে বলেছে। তার মানে এটার আবর্তন, এটা নয়, আমাকে এটা মূল বচন, হ্যাঁ এটা মূল বচন। এই মূল বচনে কি করলাম আমরা করলাম বিবর্তন, এই সেই বিবর্তনটার আমাকে আবর্তন করতে হবে। তার মানে এটার আমাকে আবর্তন করতে হবে। বলতো আয়ের আবর্তন কি হয়, একটু আগে শিখলাম আই বচন। তাহলে আই বচন যদি হয় তাহলে বলতো আকারটা কি হবে, কোন কোন হয়, হয়ে গেল। এবার আমি আবর্তনে কেমন বলেছিলাম যে এইরকম হয়, ক্রস চিহ্ন হয়, মানে উদ্দেশ্যটা বিধেয়র জায়গায় আর বিধেয়টা উদ্দেশ্যের জায়গায় বসে যাবে, বসে দাও। চলো তা দেখো তো যে অজ্ঞানীটা হচ্ছে বিধেয়, হয়ে যাবে উদ্দেশ্য, এই অজ্ঞানী সেম টু সেম আসবে, কিন্তু এইখানে যা থাকবে সবটাই নিয়ে আসবে উদ্দেশ্যের জায়গায়। তাহলে অম ছোট্ট হাইফেন জ্ঞানী এ বসে গেল, আর উদ্দেশ্য যা আছে সেম সেম চলো বিধেয়র জায়গায়, বিধেয়র জায়গায় হয়ে গেল আমাদের ক্লিয়ারিটি।
তাহলে আমরা এটাকে পেলাম মূল বচন, আর এটাকে পেলাম কি বলতো, এই যে বিবর্তন। যদি তোমাদের এই টাইপের প্রশ্ন আসে, তোমরা এখানে লিখবা বিবর্তিত। বলি, যদি এই টাইপের বিবর্তিতের আবর্তিত প্রশ্ন পরীক্ষায় আসে, তবে তোমরা এইখানে লিখবে বিবর্তিত। আর যদি বিবর্তন আবর্তন পরীক্ষা আসে, এইখানে লিখবা বিবর্তন। তাহলে আমরা এটাকে ধরে যাচ্ছি, তাহলে এটা বিবর্তন, ঠিক আছে। এবার বলতো এটা কি করলাম, এরই আমরা আবর্তন করলাম। এর আবর্তন করলাম বলে নিশ্চয় এটার নাম হয়ে গেল বিবর্তনের আবর্তন। এটা হয়ে গেল বিবর্তনের আবর্তন, ঠিক আছে। এবার যে প্রশ্ন এইরকম আসতো, তাহলে এখানে একটা বিবর্তিত, আর এইখানে বিবর্তিতের আবর্তিত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লজিক। আর এইভাবে করতে পারলেই তোমরা 2 নম্বর 2 পেয়ে যাবে, 3 দিলে 3 পেয়ে যাবে, যা দিবে একদম ফুল মার্কস, ঠিক আছে। কিন্তু তোমরা এই যে অতএব দিয়েছি, এই অতএব দিতে কখনো ভুল করবে না, কেন অর্ধগণাতের অনুমানটা কিন্তু হবে না। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখি আমরা এটা কি বলছে ওরা। এলএফ 2 নম্বরটা করার চেষ্টা করি, তোমরা চেষ্টা করো। দেখো, সাদা বক আছে, তাহলে কি আছে মানে আই, তাহলে মনে তো কি হবে আই বচন। তাহলে কি পেলাম, সাদা বক আছে, তাহলে কোন বক হয় সাদা, হয়ে গেল। তাহলে কোন বক হয় সাদা। তাহলে এবার চলো এটা আমরা এলএফ করলাম, করতে কি বলেছে ওরা, বিবর্তন করো বা বিবর্তিত করো। অতএব বলো তো আই বচন বিবর্তন কি হয়, ও বচন দিলাম। এবার চলো ও বচন আকার দাও, কোন নয় দিলাম। তাহলে বিবর্তন কি করতে হয় বলেছিলাম, উদ্দেশ্য সেম টু সেম, আর বিধেয় অ লাগাতে হয়। তার মানে উদ্দেশ্য হচ্ছে বক, আর বিধেয় কি অসাদা, হয়ে গেল অসাদা। এবার চলো এই বিবর্তন যে করলাম, তাহলে আমরা লিখতে পারি এটার এখানে মূল বচন, এটা কি লিখবো আমরা, বিবর্তন হয়ে গেল। অতএব বলো তো এবার কি করব, বিবর্তনের আবর্তন করতে বলেছে, বিবর্তিতের আবর্তিত করতে বলেছে। তার মানে আমাকে ও বচনের আবর্তন করতে হবে। কি দেখো তো যে ও বচন আবর্তন কি সম্ভব হয় না তো। তাহলে আমরা লিখবো ওখানে যে ও বচনের আবর্তন সম্ভব নয়, ও বচনের আবর্তন সম্ভব নয়, ঠিক আছে। আর একটু লিখবো এখানে, সুতরাং কি লিখবে, সুতরাং ও বচনের আবর্তন যেহেতু সম্ভব নয়, সেহেতু আই বচনের বিবর্তনের আবর্তনও সম্ভব নয়। তোমরা এটা লিখে নেবে। বলি, সুতরাং যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, সেহেতু আই বচনের বিবর্তনের আবর্তন ও সম্ভব নয়, এটা এখানে লিখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিবর্তনের আবর্তন লজিক। তাহলে আশা করছি এই টাইপের লজিক যাই দিক না কেন তোমরা করতে পারবে, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবে, ভুল করে এটা করবে, এটা এখন করতে আসবে, এখান থেকে করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা থেকে তৈরি হবে এটা থেকে হবে এটা, ঠিক আছে। যদি বিবর্তনের আবর্তন এই টাইপের বলে, ক্লিয়ার। চলো এবার আমরা দেখে নিই পরের লজিকটা কি আছে। দেখো এবার তোমাদের পরের লজিক যেটা আছে সেটা হচ্ছে নিচের বাক্যগুলিকে তার্কিক বিদ্যা বা বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন, দেখো আবর্তনের বিবর্তন বা আবর্তিতের বিবর্তিত, তখন কি ছিল বিবর্তনের আবর্তন, এবার কি হয়ে গেল আবর্তনের বিবর্তন। তার মানে আগে আমরা আবর্তন করব, তারপর সেই আবর্তনটার বিবর্তন করব, ঠিক আছে। তা কি বললাম, আগে আবর্তন করব, সেই আবর্তনটা কি করব আমরা বিবর্তন করব, ঠিক আছে। দেখো
তাহলে আমরা প্রথমে এলএফ করে নিই। বলো তো কি হবে এটা? কিছু শিক্ষক জ্ঞানী হয়, তার মানে কিছুর সঙ্গে হয় আছে, মানে কিছু মানে অল্প, আর অল্পের সঙ্গে হয় হলো কি বলেছিলাম? আই বচন। তা চট করে আমরা করে নিই আই বচন। আর আকার কেমন হয়? কোন কোন হয়, কোন কোন হয়। উদ্দেশ্য কোনটি? শিক্ষক। বিদেহ জ্ঞানী। ব্যাস আমাদের মূল বচন হয়ে গেল। তাহলে লিখতে পারি এখানে আমরা মূল বচন হয়ে গেল, মূল বচন। এবার এইটুকু তো মাস্ট করতে হলো, কিন্তু প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে যে আবর্তন এই বিবর্তন। তো আগে আবর্তন করি, তারপর বিবর্তন করব। চলো আগে আবর্তন করে নি। বলতো আয়ের আবর্তন কি হয়? আমরা আগে শিখেছি আয়ের আবর্তন তো আই হয়। তাহলে আয়ের ব্যাপার করো। এবার আয়ের স্ট্রাকচারটা কেমন? কোন কোন হয়, জানি আমরা। এবার আবর্তন করতে কিভাবে হয়? আবর্তন করতে হয় এইভাবে। আমরা আগে শিখেছিলাম উদ্দেশ্য বিদেহ জায়গায় আর বিদেহ উদ্দেশ্য জায়গায়। তার বসে দাও। তা দেখো জ্ঞানীটা ছিল বিদেহ, হয়ে গেল উদ্দেশ্য। শিক্ষক ছিল উদ্দেশ্য, হয়ে গেল বিদেহ, হয়ে গেল। তাই এটা কি পেলাম আমরা? আবর্তন। ঠিক আছে, তাহলে এই যে করলাম এলএফ বা মূল বচন, সেখান থেকে করলাম আমরা আবর্তন। তাহলে আমরা কোন পাঠটা পেলাম? এই পাঠটা পেলাম। এবার আমরা কি করব? বিবর্তন করব। কার বিবর্তন? মূলটার না, মূলটার বিবর্তন নয়, যেটা আবর্তন করলাম তারই বিবর্তন। তাহলে আমরা পেলাম, তাহলে আয়ের বিবর্তন কি হয়? ও বচন। তাহলে ও বচন। ওই আকার কি? কোন কোন নয়, কোন কোন নয়, হয়ে গেল। এবার বিবর্তন বলে কি করতে হবে বলেছিলাম? উদ্দেশ্য সেম সেম বসে আর বিদেহ অ লাগাতে হয়, বিবর্তন হয়ে গেল। তার মানে আমাদের জ্ঞানী সেম সেম, জ্ঞানী সেম টু সেম বসে গেল। আর শিক্ষকের কি বসাতে হয়? না তো অযোগ করতে হয়। তার মানে অ ছোট্ট হাইফেন শিক্ষক, হয়ে গেল। এই যে করলাম এর নাম কি পেলাম? আবর্তনের বিবর্তন। এই হয়ে গেল। দেখো তো মূল বচন পেলাম, মূল বচন পেলাম প্রথমে এলেপটা করে, তারই করলাম আবর্তন, আর তারই সেই আবর্তনে করলাম আবার আমরা বিবর্তন। এই জন্য এটা হয়ে গেল আবর্তনের বিবর্তন। যদি পরীক্ষাতে আবর্তিতের বিবর্তিত আসতো তাহলে কি লিখতাম? এইখানে লিখতাম আবর্তিত, এইখানে লিখবো আবর্তিতের বিবর্তিত। ঠিক আছে, একই ম্যাটার। এই জন্য এই টাইপের প্রশ্ন এলে তোমরা উত্তর করে নেবেন। ঠিক আছে, চলো দেখে নেবে কি আছে। তো হলুদ পাখি নেই, নেই হলে কি হয়? কি বলেছিলাম? নেই হলে ই বচন হয়। তাহলে আমরা চট করে ই বচন করে নিই। ই আকার কেমন করে হয়? উদ্দেশ্য কি? পাখি। বিধেয় কি? হলুদ, হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? কোনো পাখি নয়, হলুদ। এবার বলো তো এটা আমাদের কি পেলাম? এটা পেলাম আমরা মূল বচন, এটা আমরা পেলাম মূল বচন। তাহলে চট করে এবার আমরা প্রশ্ন দেখে উত্তরটা করে নিই। কি দেখো যে আবর্তনের বিবর্তন। তাহলে আবার চট করে আমরা আবর্তন করে নেব। আবর্তন কি দিচ্ছে? ইয়ের আবর্তন কি হয় জানি আমরা, ইয়ের আবর্তন তো ই হয়। তাহলে আমরা ই বলে দিই। ইয়ে কি হয়? কোন, আগে নয় করে দিই, নয় করলাম। বলো এই আবর্তন কি ক্রস চিহ্ন না? তাহলে ক্রস চিহ্ন হলে হলুদ চলে আসবে এইখানে আর পাখি চলে আসবে এইখানে। ক্রস চিহ্ন হয়ে গেল, মানে এইরকম দেখো, মানে এটা আসবে এইখানে, এটা আসবে এইখানে, এটা হচ্ছে এইটা মোড় রাখবে, ক্রস চিহ্ন মোড় রাখবে, মানে আবর্তন। ঠিক আছে, চলো এবার আমরা কি করলাম? আমরা আবর্তন, আবর্তন। এবার আমরা কি বলেছি? আবর্তন তো হলো, কি তার আবার কি করব? বিবর্তন। তার মানে এটা বিবর্তন করব না, কার করব আমরা? এই আবর্তনটার বিবর্তন করব। এটা মোর এখানেই বেশি ভুল হয় স্টুডেন্টসের। এই আবর্তন যেটা করলাম সেটারই আমরা করব বিবর্তন। তাহলে আমরা ই এর বিবর্তন কি হয়? এ।
এর আকার কি হয়? সকল হয়। আর বিবর্তন কেমন বলেছিলাম? এরকম, উদ্দেশ্য সেম বসবে, বিধেয় সেম, কিন্তু অ লাগাতে হবে। চলো তাহলে আমরা পেলাম হলুদ, আর পাখি আছে অপাখি, ছোট্ট হাইফেন পাখি, উত্তর হয়ে গেল। তাহলে আমরা পেলাম এই যে ই এর বিবর্তন করলাম, এটারই বিবর্তন করলাম, এটারই বিবর্তন, ঠিক আছে। এই জন্য এটা হয়ে গেল সকল হলুদ হয় অপাখি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আবর্তনের বিবর্তন, ঠিক আছে। তোমরা এইভাবে তোমরা লিখবে না, এইটুকু তোমরা দাগ দিবে না, জাস্ট আমি বোঝার জন্য দাগ দিলাম, তোমরা এইটুকু ভাবে করবে, ঠিক আছে। অতএব দিতে ভুল করবে না, নাম্বার কিন্তু দেবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিবর্তনের আবর্তন শিখলাম, আবর্তনের বিবর্তন শিখলাম, ঠিক আছে। চলো আর একটা লজিক আছে, তোমাদের যে প্রশ্নটা আছে এইভাবেই করলেই তোমরা সহজেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো নিচের বাক্যগুলিকে তার্কিক বিদ্যা বা বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। আবর্তন ও বিবর্তন তার মানে কি? একবার আবর্তন করতে হবে, একবার বিবর্তন করতে হবে, মানে যেটা বাক্য দেবে ওরা সেটাকে একবার আবর্তন করব, একবার বিবর্তন। ও বলেছে কিন্তু আবর্তনের বিবর্তন নয়, আর বিবর্তনের আবর্তন নয়, কি বলেছে? আবর্তন করো ও বিবর্তন করো। তোমরা একবার আবর্তন করতে হবে, একবার বিবর্তন করতে হবে, ঠিক আছে। চলো দেখে নিই কিভাবে করতে হয়। দিলাম, কি পেলাম? একমাত্র ধার্মিকরা সুখী। তাহলে একমাত্র প্রথমে হলে কি বচন হয়? জানি আমরা এ বচন হয়, উদ্দেশ্য বিদেহ চেঞ্জ করতে হয়। তাহলে আমরা এ পেলাম, তো এর আকার কি? সকল হয়, উদ্দেশ্য ধার্মিক, আর সুখ বিদেহ হচ্ছে সুখী। তাহলে আমরা এলেপটা পেয়ে গেলাম, মানে ঠিক আছে, মূল বচনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। চলো তাহলে আমরা কি করব? আবর্তন করব একবার, বিবর্তন করব একবার। তাহলে প্রথমে আমরা আবর্তন করে নিই। বলতো এ বচন আবর্তন কি হয়? জানি আমরা আই বচন হয়। তাহলে কোন হয়, হয়ে গেল। আবর্তন কেমন বলছিলাম? ক্রস চিহ্ন বলেছিলাম না? তাহলে আবর্তন যদি ক্রস চিহ্ন হয় তাহলে সুখী চলে আসবে এইখানে, আর ধার্মিক চলে আসবে এইখানে, হয়ে গেল আবর্তন। দেখো তো এখানে আবর্তন করতে বলেছে একবার, আর বিবর্তন করতে বলেছে একবার, তাহলে আমার হয়ে গেল আবর্তন, এর আবর্তন হয়ে গেল আমার। তাহলে লিখতে পারি এখানে আমরা, এখানে তো মূল বচন, এর তৈরি আবর্তন, আবর্তন হয়ে গেল। এবার ও বলেছে ও এবং, তাহলে এখানে লিখতে পারি আমরা এবং, এবার এই যে এলেফটা, আবার এলেফ লিখবো, কি লিখবো? সকল ধার্মিক হয় সুখী, কি বচন? মূল বচন, হয়ে গেল। দেখো আমি এবং দিলাম কেন? একবার করব আবর্তন, একবার করবো বিবর্তন, কেন ও দিয়েছে এবং দিয়েছে। যদি একসঙ্গে দিত 100 করতাম, একসঙ্গে দেয়নি বলেই আমরা দুবারে করব, একবার আবর্তন, একবার বিবর্তন, ঠিক আছে। এটার আমরা করলাম একবার কি আবর্তন, এটারই করব একবার আমরা বিবর্তন, ঠিক আছে। চলো তাহলে এলেপ করলাম। এবার দেখো তো এ বচনে বিবর্তন কি হয়? জানি আমরা এ বচন ই হয়, তাই তো ই হয়। তাহলে ই যদি হয় তাহলে এর আকার কেমন হয়? কোন নয়, কোন না। বিবর্তন কিভাবে করতে হয়? এইভাবে সেম টু সেম, উদ্দেশ্য বসবে, বিধের আগে অ লাগাতে হয়। চলো ধার্মিক, আর এখানে হয় ছোট্ট হাইফেন সুখী, এখানে হয়ে গেল বিবর্তন, বেশ তো হয়ে গেল, যথেষ্ট। তার মানে আমরা বুঝতে পারলাম যে আবর্তন ও বিবর্তন করতে কিভাবে হয়। একবার করব আবর্তন, একবার করব বিবর্তন, মাঝে এবং দিয়ে, ঠিক আছে। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমি এটাকে তোমাদের বাড়ির কাজ দেবো, এলেপটা বচনটা আমি করে দেবো, যে তোমরা নিজে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো দেখে নি কি আছে। কোনো কিছু যুগপৎ সাদা ও কালো নয়, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিকটা,
খুব আসে পরীক্ষাতে। তাহলে কোনো কিছু যুগপৎ সাদা ও কালো নয়। দেখো তো এখানে কি বলছে ওরা, কোনো কিছু যুগপৎ মানে উভয়ই, মানে পৃথিবীতে কোনো বস্তু একসঙ্গে কি হবে না, সাদা ও কালো নয়। মানে পৃথিবীতে কোনো বস্তু একসঙ্গে সাদা কালো হবে না, মানে যা সাদা সেটা কালো নয়, যা কালো সেটা সাদা নয়। তার মানে মূলটাকে সাদা আর কালো। তাহলে সাদা কোনোদিন কালো হবে না, আর কালো কোনোদিন সাদা হবে না। তার কোনোদিন না হলে আমি কি বলেছিলাম, ই বচন। অতএব এটা হলো ই বচন। ঠিক আছে, তাহলে আমরা ই বচন বুঝতে পেরেছো কিভাবে ধরলাম। তাহলে কোনো কিছু যুগপৎ মানে কোনো কিছু উভয় একসঙ্গে সাদা ও কালো হবে না। তাহলে সাদা জিনিস কখনোই কালো হবে না, তাহলে কখনোই হয়তো ই হয়, অতএব ই হয়ে গেল। আর এর আকার কেমন হয়, কোনো নয়, পেলাম। এবার দেখো তো উদ্দেশ্য মেন কি সাদা, বিধেয় কি কালো, তার মানে সাদা একটা জিনিস আর কালো একটা জিনিস। তাহলে আমরা চট করে বসাতে পারি, এখানে সাদা এখানে কালো, এই তো হয়ে গেল। তাহলে কোনো সাদা নয় কালো, এই তোমরা এখানে ইউজ করতে পারো, কোনো সাদা বস্তু নয় কালো বস্তু, কোনো সাদা বর্ণ নয় কালো বর্ণ। হ্যাঁ, এ হচ্ছে। আর তোমরা এবার এটাকে ভালো করে করবে, একবার আবর্তন একবার বিবর্তন। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এলে তোমরা সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। তাহলে আজকে আমরা যে মিশ্রিত লজিক গুলো আলোচনা করলাম, আজকের ক্লাসটা অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো তোমরা পরীক্ষাতে গিয়েই প্রশ্নগুলো আলোচনার মাধ্যমে লিখতে পারবে। ঠিক আছে, আজকে খুব ইম্পর্টেন্ট লজিক আলোচনা করলাম, তোমরা ভালোভাবে সুন্দরভাবে সেইগুলো আবার দেখে নিও যদি কোনো সমস্যা থাকে। একটি কথা বলে রাখি, তোমাদের যে আলোচনা করলাম এই বিষয়টি তোমরা যে আলোচনা জানতে পারলে, শিখতে পারলে, এরকম ভাবে আরো অনেক শিক্ষার্থী আছে জানে না, বুঝে না যে কোথায় ক্লাস করতে হয়, কি করতে হয়। তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে এই বিষয়টা শেয়ার করে দিও, একটু শেয়ার করো, একটু হেল্প করো। এই শেয়ার করে দিলে তোমাদের মতো তোমাদের বন্ধু বান্ধব গুলো এগুলো সব পেয়ে যাবে, অনায়াসেই লজিকের ফুল মার্কস পেয়ে যাবে, এবং তোমাদের যেমন ভালো লাগবে আমাকেও ঠিক তাও ভালো লাগবে। ঠিক আছে, এই বলছি। আর আমাদের এই বিষয়গুলো লজিকগুলো আমরা এরকম ভাবে আরো প্র্যাকটিস লজিক আমরা এলিট অ্যাপের মাধ্যমে দিয়ে দেব, সেখান থেকে তোমরা নিয়ে নিও। আমাদের এলিট অ্যাপটি যারা এখন ডাউনলোড করোনি তারা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নাও। সেখান থেকে ডাউনলোড করলে আমাদের সমস্ত ভিডিও, সমস্ত নোট তোমরা সব এলিট অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। তোমাদের কাছ থেকে কোনো মূল্য না নিয়ে আমরা সমস্ত বিনামূল্যে প্রোভাইডেড করছি, সুন্দরভাবে সহজ সরল নোট যেগুলো অনায়াসেই পরীক্ষা কমন পেয়ে যাবে। চলো, তার আজকে আমরা এইখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।